এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত আবহাওয়া ডিজিটাল মিডিয়ায় আমরা খেলাধুলার আলোচনায় রয়েছি। আজকে আমাদের খেলাধুলার আলোচনায় ফুটবল নিয়ে আমরা আলোচনা করব। ফুটবল আমাদের পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতবর্ষেও বলা যায়, এক সময় তো বটেই, এখনও আবার এবছর বলা যায়, গত বছরও বলা যায়। কারণ আমাদের কলকাতার টিম নির্ভর, কলকাতার টিমের সাফল্য নির্ভর যদি বিশ্লেষণ করা হয়, তাহলে ভারতবর্ষে নিশ্চয়ই আমাদের কলকাতার একটা ফুটবলের একটা ভূমিকা বিরাট রয়েছে। যেমন অনেক দিন আগে ছিল যখন আমাদের কলকাতার মাঠে হায়দ্রাবাদ থেকে প্লেয়াররা আসতো এবং আমাদের কলকাতার মাঠে আমাদের বাঙালি প্লেয়াররাও অনেক ছিল। তারপরে এখনও সেইটা আছে। এখন হয়তো বাঙালি প্লেয়ারের সংখ্যা আগের মতো অতটা না থাকলেও কলকাতার সেই সাফল্য, সেই আমাদের মোহনবাগান এবার পেয়ে আমাদের সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। তা আমরা আজকে ফুটবল নিয়ে আলোচনা করব এবং আমরা আমাদের সঙ্গে আজকে পেয়েছি পূর্ব বর্ধমান মেরিনার্সের সহসভাপতি পার্থসারথী ভট্টাচার্য। পার্থবাবু নমস্কার। নমস্কার। পার্থবাবুর সঙ্গে আমরা যখন আলোচনা করব, নিশ্চয়ই মোহনবাগান ক্লাবের যে সাম্প্রতিক সাফল্য সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। সঙ্গে সঙ্গে আমরা কিছু বর্ধমানের ফুটবল এবং কলকাতা ময়দানের যে ফুটবলের যে মোহনবাগানের সঙ্গে যে আরও কিছু ক্লাব আছে তাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করব। আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করব, এবার যে ISL-এ মোহনবাগানের যে জার্নি, যে লিগ জয় পেল, প্রথম যখন লিগটা শুরু হয়েছিল তখন থেকেই কি মনে হয়েছিল যে এবার আমরা চ্যাম্পিয়ন হব? সেই রকমভাবেই কি মনে হয়েছিল, না কখনো মনে হয়েছিল না অন্য টিম হতে পারে, না আপনারা পুরো আত্মবিশ্বাসী ছিলেন? দেখুন, প্রথম যখন আমাদের শুরু হয় এবছর ISL, এবছর আমাদের দল যথারীতি বিগত বছরগুলোর মতোই আমাদের দল যথেষ্ট শক্তিশালী দল ছিল। কিন্তু প্রথম ম্যাচেই আমাদের যেটা হয় যে ডুরান্ড ফাইনালে হারার পর প্রথম ম্যাচেই আমরা ব্যাঙ্গালোরের কাছে হেরে যাই এবং খুব খারাপভাবে হেরে যাই। এবং সেই হারের পর থেকে আমরা একটু আশাহত হয়েছিলাম, কিন্তু আমাদের মনে এটা দৃঢ় বিশ্বাস ছিল যে আমাদের যা টিম, এই টিম ঠিক ঘুরে দাঁড়াবে। এবং সেটাই হলো। তারপর থেকে দ্বিতীয় ম্যাচ থেকে দল আস্তে 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 নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকলো। মোহনবাগান টিম তো খুবই শক্তিশালী টিম, গত বছর চ্যাম্পিয়ন হয়েছে, এবছর সেই দলের চ্যাম্পিয়ন দলের অনেক প্লেয়ার আছে, আবার নতুন খেলোয়াড় আনা হয়েছে। কিন্তু এখন যেটা প্রশিক্ষক, বিভিন্ন ক্লাবেই দেখা যাবে এখন প্রশিক্ষক এই কিছুদিন রয়েছে, প্রশিক্ষকের উপর কি প্রথম থেকেই ভরসা করতে পেরেছিলেন? প্রশিক্ষকের ওপরে ভরসা আমাদের ছিল, যদিও গতবারে আমাদের প্রশিক্ষক ছিলেন হাবাস স্যার, এবং ওনার মতো হাই প্রোফাইল কোচ ভারতবর্ষে কিন্তু আগে কখনো আসেননি। বিশেষত মোহনবাগানকে যেভাবে সাফল্য, এবং মোহনবাগানের সঙ্গে সাফল্য এবং হাবাসের কৃতিত্ব, এগুলো অনেক কিছুই জড়িয়ে আছে। তাই মলিনাকে হয়তো দর্শকরা প্রথম থেকে সেইভাবে নিতে পারেনি বা সমর্থকরা, কিন্তু আমাদের একটা বিশ্বাস ছিল যে মলিনা কিন্তু ছোটোখাটো কোচ নন। উনি আগেও এটিকের কোচ ছিলেন ISL-এ, এবং মলিনা কিন্তু স্প্যানিশ ফুটবলের ডিরেক্টর হিসেবে ছিলেন 2018 সাল পর্যন্ত। ফলে ওনার ফুটবল নিয়ে ওনার যে প্রজ্ঞা, সেটার প্রতি আমাদের আস্থা ছিল। এবং
সময় এগোনোর সাথে সাথে উনি সেটা তার প্রমাণ করে দেখিয়েও দিয়েছে। এই মালিনার যে মানে কৌশল, এইটা কোন বিশেষত্বটা আপনার বেশ নজর কেড়েছে? মলিনার অনেকগুলো বিশেষত্বই নজর কেড়েছে। যেমন আমাদের টিম এবার যেহেতু হাই প্রোফাইল টিম ছিল, সেই হাই প্রোফাইল টিম কিন্তু ম্যানেজ করা অনেক সময় অনেক প্রশিক্ষকের পক্ষে কিন্তু অসুবিধাজনক হয়ে পড়ে, যেহেতু রিজার্ভ বেঞ্চে খুব হ্যাঁ রিজার্ভ বেঞ্চ খুব শক্তিশালী থাকে। কিন্তু মলিনা প্রথম ওই ডুরান্ড ফাইনালে হারার পর বা ব্যাঙ্গালোর ম্যাচে আমরা হারার পর উনি কিছু স্ট্র্যাটেজিক চেঞ্জ এসে 4 ব্যাক সিস্টেমে উনি ফিরে যান, হ্যাঁ কিছু মাঝ মাঠের খেলোয়াড়ের কিছু পরিবর্তন আনেন, ফলে উনি কিছু স্ট্র্যাটেজিক চেঞ্জ করে কিন্তু পরে আস্তে আস্তে এগোতে থাকেন এবং সবাইকে সমানভাবে সুযোগ দিতে থাকেন। সেটাও একটা সাফল্যের কারণ। কি মনে হয় যে সব প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হয়েছে? অবশ্যই হয়েছে এবং খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করেছেন। ভারতের জাতীয় দলের প্রশিক্ষক দেখবেন মানালো রোকা, উনিও বলেছেন যে এত হাই প্রোফাইল টিমকে সত্যি করে মেনটেন করা এটা কিন্তু খুব কঠিন কাজ এবং সেটা মলিনা খুব সাকসেসফুলি করে দেখিয়েছেন। সব থেকে যদি বলা হয় 2-3টে ম্যাচের কথা, যে ম্যাচটা মোহনবাগান খুব ভালো খেলেছে, সেরকম কোনগুলোকে রাখবেন? সবথেকে ভালো যেগুলো খেলেছে, ইস্টবেঙ্গলের সঙ্গে একটা ম্যাচ মোহনবাগান নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে খেলেছে। এবার নর্থ ইস্ট এবার খুব ভালো খেলেছে। নর্থ ইস্ট সঙ্গে আমরা গুয়াহাটিতে গিয়ে ওদের মাঠে গিয়ে নর্থ ইস্ট, সেখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল না, তা সত্ত্বেও আমরা ওখানে নর্থ ইস্টকে আমরা কিন্তু অত্যন্ত দাপটের সঙ্গে খেলে হারিয়ে এসেছি। এই যে আপাতত লিগ জয় হয়েছে, এই লিগ জয় যদি আপনাকে বলি যে সেরা 3-4 জন, সবাই একটা ফুটবল টিমে নিশ্চয়ই সবাই ভালো না খেলে একটা টিম ধারাবাহিকভাবে সাফল্য পেতে পারে না, কিন্তু তাও 3-4 জন প্লেয়ারের নাম যদি বলতে হয় সব থেকে ভালো, সেটা কার কথা বলবেন? আমাদের মোহনবাগান টিমের কথা বলছেন। মোহনবাগান টিমের প্রথম সাফল্যের কারিগর আমরা বলবো যে আমাদের দুজন যে স্টপার জুটি যে খেলেছে, অ্যালবার্টো রড্রিগেজ এবং টম এলড্রেড, এই জুটি। এরা কি গতবারও ছিল না এবছর নতুন? এবছর নতুন ওরা দুজনই, হ্যাঁ দুজনেই নতুন। আর গ্রেগ স্টুয়ার্ট ভালো খেলেছে। জেসন কামিংস এবার একদম সম্পূর্ণ পরিবর্তিত প্লেয়ার হিসাবে আবির্ভূত হয়েছেন আমাদের এবং অসাধারণ ফুটবল খেলেছেন। এর সঙ্গে আমাদের গ্রেগ স্টুয়ার্ট আছেন যারা ভালো খেলেছেন। আর ভারতীয় প্লেয়ারদের মধ্যে ভালো খেলেছেন ধারাবাহিকভাবে আমাদের অধিনায়ক সুভাশিস বোস, লিস্টন কোলাসো বা মনবীর সিং, এরা দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন। মাঝমাঠে আপুইয়া দারুণ ফুটবল খেলেছেন। এই যে আপনার লিগ পেলেন, এরপরে সিল পাওয়ার ক্ষেত্রে নিয়মটা কি আছে? না, এই আইএসএল এর ক্ষেত্রে আমি নিয়মটা একটু বলে দিই। এটা দেখতে গেলে এটা ট্র্যাডিশনালি এটা লিগের মতো লাগলেও কালকে গত পরশু যেটা আমরা জিতেছি সেটা আসলে সিল জিতেছি। লিগ জিতেছেন, এর পরের বার তো সিল হবে না, এটা সিল, এটা জিতলে সিল পাওয়া যায়। তো এর পরে যেটা হবে সেটা হচ্ছে একটা নকআউট স্টেজ হবে। প্রথম 6টা দলকে নিয়ে সুপার 6 হবে। সুপার 6-এর প্রথম 2টো দল, মানে যে চ্যাম্পিয়ন হবে, রানার্স হবে, তারা সরাসরি সেমিফাইনাল খেলবে। আর 4টে হচ্ছে 3, 4, 5, 6 এরা এলিমিনেটর খেলবে, একটা করে দিয়ে এরা 1 এবং 2 এর সঙ্গে মিলিত হবে। ফলে আমাদের পরবর্তী লক্ষ্য এখন কিন্তু আইএসএল কাপটা জেতা। মানে ওই জন্যই বারবার বলে যে প্রথম লক্ষ্য থাকে সুপার 6-এর মধ্যে থাকা। হ্যাঁ, সুপার 6-এর মধ্যে প্রথম থাকা, মানে সুপার 6-এর মধ্যে থাকলে তারা পরবর্তীকালে শিল্ডে খেলতে পারবে না, লিগে খেলতে পারবে না, তারা আইএসএল কাপের জন্য খেলবে, আইএসএল কাপের জন্য খেলবে। আর প্রথম 2-এর মধ্যে থাকলে 1 নম্বর হলে সে শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেল, হ্যাঁ, লিগের টপার হিসেবে। মোহনবাগান তো গতবার 2টোই পেয়েছিল। না, 2টো পায়নি। 2টো পাওয়ার বিরল কৃতিত্ব আছে একমাত্র মুম্বাই সিটি এফসির। এবছর মোহনবাগান মুম্বাই সিটি এফসি মানে 2বার পেয়েছিল। মোহনবাগান না, 2বার পায়নি, শিল্ডও পেয়েছে আবার কাপও পেয়েছে। একই বছর 2বার হয়েছিল না, একবারই হয়েছে। আচ্ছা, গতবার তাহলে মোহনবাগান সুপার 6-এ কার কাছে হারলো? মানে গতবারে মোহনবাগানের একটা ভালো সম্ভাবনা ছিল, কিন্তু আমরা মুম্বাই সিটি এফসির কাছে ফাইনালে হেরে যাই, আইএসএল কাপের ফাইনালে, যদিও শিল্ডটা আমরা জিতেছিলাম। এবছর মুম্বাই এফসি তো খুব মানে শক্তিশালী দল, তাদের সঙ্গে মোহনবাগানের খেলা কীরকম হয়েছিল? এবার মুম্বাই সিটি এফসির সঙ্গে আমরা 2-2 ড্র করেছিলাম। প্রথমে 2 গোলে এগিয়ে যাওয়ার পরেও আমরা ম্যাচটা 2-2-এ ড্র হয়। মুম্বাই সিটি এবারও শক্তিশালী দল, কিন্তু
মুম্বাই সিটি গত 4 বছরে যেরকম ফুটবলটা খেলেছে ঠিক সেই ফুটবলটা এবছর এখন পর্যন্ত খেলতে পারেনি। এই যে এত বিদেশি প্লেয়ার আসছে, 6 জন খেলছে, আমাদের ভারতের প্লেয়ার 5 জন খেলছে, তাই তো নাকি? না উল্টো? না, বিদেশি 6 জন নিয়ম হচ্ছে 6 জন হচ্ছে আপনি স্কোয়াডে রাখতে পারবেন, 4 জনকে আপনি পিচে রাখতে পারবেন, মাঠে 4 জনকে রাখতে পারবেন। এই খেলার জন্য কি আমাদের ভারতীয় ফুটবলের কোনো উন্নতি হচ্ছে? এখনই এই উন্নতিটা হয়তো সেইভাবে এখনও দেখা যাচ্ছে না, বা এখন আমরা বলবো না যে এটাতে বিরাট কিছু উন্নতি হয়েছে। অন্তত আমি যদি ফিফা র্যাঙ্কিংয়ের দিক থেকে দেখতে যাই, এটা একটা লং টার্ম প্রসেস। হ্যাঁ, তবে ভারতীয় ফুটবলে তো আগে যেটা ছিল যে টাকার অভাব তো খুবই ছিল, এখন অনেক কর্পোরেট স্পন্সর এসছে, ফলে ভারতীয় ফুটবলার যারা তারা একটু বেশি টাকা পাচ্ছে, এইটা একটা পজিটিভ দিক। আর অনেকগুলো দল হওয়াতে অনেক ভারতীয় ফুটবলার সুযোগ পাচ্ছে, সেটাও একটা পজিটিভ দিক, যেটা আমরা 70 দশকে বা 80 দশকে দেখিনি। যেগুলো বিদেশি প্লেয়াররা আসছে, তাদের বডি স্ট্রেংথ অনেকের থাকছে বেশি, তাদের সঙ্গে খেলে কি ভারতীয় প্লেয়াররা লাভবান হবে মনে হচ্ছে আপনার? না, কিছুটা তো লাভবান হচ্ছে, যদিও সেটা রিফ্লেকশন অন্তত হয়তো জাতীয় দলে যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আগামী দিনে যাবে, আগামী দিনে যাবে, এটা আমরা আশা করতেই পারি। আপনি তো অনেক বছর ধরে খেলা দেখছেন, তা আগের তুলনায় বর্তমানে, আগে যখন বিদেশি প্লেয়াররা এতটা আসতো না, বিদেশি প্লেয়ার তো সবসময় এসছে, ব্যাটো থেকে আরম্ভ করে অনেক নাম করা বিদেশি, মজিদ বাস্কার, সেই সময়কার যে ফুটবল খেলা কলকাতা ময়দানে বড় ক্লাবরা খেলতে, আর এখন যে খেলার পরিবর্তন, মানে উন্নয়ন বা পরিবর্তন কীরকম দেখছেন? দেখুন, গুণগত মানে যেটা হচ্ছে যে আমাদের দেশীয় ফুটবলারদের সংখ্যা, সত্যি করে কোয়ালিটি ফুটবলারদের সংখ্যা কিন্তু কমেছে, এটা স্বীকার করতে আমরা বাধ্য। কারণ সাধারণ মধ্যবিত্ত বাঙালি কিন্তু ফুটবল থেকে বেশ কিছুটা সরে গেছে, এবং সেটা ক্রিকেটের দিকেই গেছে। খেলার মাঠে এখন ছেলের খুব অভাব। আমরা তো বিভিন্ন স্থানীয় স্তরের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, তো এই ধরনের এখন সুরজিৎ সেনগুপ্ত, সুধীর কর্মকার, গৌতম সরকারের মতো ওইভাবে প্লেয়ার নাই, একদমই নেই। এবং এই যে সাধারণ বাঙালি বাড়ির বা বাঙালি মধ্যবিত্তর যে এরকম ফুটবলে আসতো, সেই ধরনের ব্যানার্জি চ্যাটার্জি, সুব্রত ভট্টাচার্য ছিলেন, হ্যাঁ, মনোরঞ্জন ভট্টাচার্য ছিলেন। কিন্তু পাশাপাশি একটা জিনিসও দেখা যাচ্ছে যে কলকাতা ময়দানের যারা কোচ, তারা সাফল্য তো আগে অনেক এনে দিয়েছে। ধরুন একসময় অমল দত্ত ছিল, পিকে ব্যানার্জি ছিলেন। বিদেশি কোচ ছাড়া কি বিকল্প নেই আমাদের কলকাতা মাঠের কোচ বা ভারতের কোচের? সেটা পুরোপুরি ঠিক সেটাও বলা যাবে না, কারণ বিদেশি কোচ ছাড়া বিকল্প আছে, অনেকেই ভালো কাজ করছেন এখন। তবে ফুটবলের যে ডাইমেনশন, সেটা কিন্তু গত 5-10 বছরে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবং এখন বিদেশি কোচরা যেভাবে একটা মানে গ্রুপ অফ মানে কোচিং স্টাফস নিয়ে আসেন, এবং তারা যে পদ্ধতিতে কোচিংটা করান, সেটা কিন্তু অনেক সায়েন্টিফিক মেথড মেনেই করান। হ্যাঁ, আমি অনেক পুরনো খেলোয়াড়দের কাছে শুনেছি, তাদের মেডিকেল স্টাফ থেকে আরম্ভ করে একটা প্লেয়ারের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল মানে টেস্ট পর্যন্ত হয়, তার মেডিকেল রিপোর্ট রাখা হয়, তাকে কোন জায়গায় আরেকটুখানি উন্নত করে দেওয়া যায় সেই ধরনের প্রশিক্ষণও দেওয়া হয়, বা সেই ধরনের কৃতকৌশল কিন্তু সেখানে প্রয়োগ করা হয়। হ্যাঁ, এখন একটা ব্যাপার কি এরকম হতে পারে যে বিদেশি অনেক প্লেয়ার আসছে যারা বিভিন্ন বিদেশের টুর্নামেন্ট খেলছে, সেখানে বিদেশি কোচ যাদের প্রোফাইল একটু ভালো সেরকম না রাখলে আমাদের কলকাতার কোচ যাদের অত বড় প্রোফাইল নেই কিন্তু কোচ ভালো, মানাতে পারবে না বলে কি বিদেশি কোচ আনা হচ্ছে? সেটা দুটো কারণই হচ্ছে। কর্পোরেট স্পন্সর যখনই এগুলো ঢুকলো না, তারপর থেকে বিদেশি কোচ আসার প্রবণতাটাও কিন্তু বেড়ে গেল। এবং সেখানে কিন্তু বেশ কিছু পজিটিভ জিনিসও আছে, যেটা আমি বললাম যে অনেক কিছু আধুনিক জিনিস কিন্তু কোচিংয়ের এগুলো অ্যাপ্লাইড হচ্ছে। এবং এটা যে একদম কাজ করে না তা নয়, কারণ যদি আপনি দেখেন ভারতের হকি যদি দেখেন, মাঝখানে একটা সময় হকি প্রায় মানে পিকচার থেকে ভারত আউট হয়ে গেছে, আবার উঠে এসছে, আবার ভারতের হকি ফেডারেশনকে সম্পূর্ণ ডিমলিশ করে দেওয়া হলো এবং হকি ইন্ডিয়া করে নতুন একটা অ্যাসোসিয়েশন করা হলো। উড়িষ্যা সরকার সেখানে উৎসাহ দিয়ে করলো এবং সেখানে বিদেশি কোচ দিয়ে তার সাফল্য এবার দেখুন, উড়িষ্যার মাঠ, স্টেডিয়াম, এবং সে এখন আবার সমান সেই বিশ্বমানের দলেই পরিণত হয়েছে। ফলে তাদের একটা আলাদা কোচিং স্টাইল আছে এবং নতুন ফুটবলের যে ডাইমেনশন, তাদের সঙ্গে মানিয়ে চলার বা সেইটার সঙ্গে চলার ক্ষমতা আছে। এইটা বিদেশি
দের একটা প্লাস পয়েন্ট তো বটেই। তবে ভালো ভারতীয়দের মধ্যে খালিদ জামিল ভালো করছে, সে তো জামশেদপুর এফসির হয়ে এখন তো সে নাম্বার 3 পজিশনে আছে। ফুটবল মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে যতটা উন্মাদনা দেখা যায়, মোহনবাগান জিতলে যতটা সোশ্যাল মিডিয়ায় বলুন বা অন্য জায়গায় বলুন, বা ইস্টবেঙ্গল জিতলে ইস্টবেঙ্গল সমর্থকরা যতটা করে, আমাদের বাংলা যে সন্তোষ ট্রফি পেল অতটা কি হয়েছে? না, অতটা হয়নি, এবং এটা তো খুব দুর্ভাগ্যজনক। হ্যাঁ, খুব দুর্ভাগ্যজনক, কারণ আপনি মিডিয়া থেকে এখন প্রশ্ন করছেন, চ্যাম্পিয়ন হওয়ার দিন হয়তো তার পরের দিন খবরের কাগজে একটু করে বেরোয়, তার ছাড়া কিন্তু মিডিয়াও এই খবরগুলোকে কিন্তু কোনো গুরুত্ব দিয়ে ছাপে না। আসলে জনসমর্থন যেদিকে সেদিকে মিডিয়া যায়, এটা স্বাভাবিক। এবার যে কিন্তু আপনার হয়তো খেয়াল থাকবে সন্তোষ ট্রফি নিয়ে কি উন্মাদনা এখানে ছিল। হ্যাঁ, আমরা মানে সন্তোষ ট্রফি হয়েছে মানে যাচ্ছে তাই, মানে সেটা সন্তোষ ট্রফিতে কোন 11 জন বাংলা দলের খেলবে, এটা একটা বিরাট ব্যাপার ছিল পাঞ্জাবের সঙ্গে, কেরলের সঙ্গে। কিন্তু সেই প্রথম সারির প্লেয়াররা তো এখন আর সন্তোষ ট্রফিতে খেলে না। হ্যাঁ, হয়তো খেললেও হয়তো তারা টিম থেকে ছাড় পেত না। সেই সময় মোহনবাগান ইস্টবেঙ্গল অন্তত সন্তোষ ট্রফিতে খেলার জন্য প্লেয়ারদের ছেড়ে দিত। কিন্তু আইএসএল চলাকালীন এখন কিন্তু এবারে কিন্তু কয়েকটা প্লেয়ারকে ছাড়া হয়নি বা ছাড়া যায়নি। কোচ না, এটা এখন ছাড়া হয় না, এটা আপনি ধরে নিতে পারেন লাস্ট 10-15 বছর আর ছাড়াই হয় না, মেন প্লেয়ারদের ছাড়াই হয় না। এই যে ফুটবল নিয়ে যে মানে উন্মাদনা, এই যে সোশ্যাল মিডিয়ায় অনেক ছেলে মেয়ে আজকালকার দেখি মেয়ের সাপোর্টার আছে, আপনাদের তো অনেক মহিলা সাপোর্টার কালকে ছিল, হ্যাঁ, সেলিব্রেট করার সময়। এই যে সোশ্যাল মিডিয়ায় বা মাঠেও অনেক দেখা যায়, এই সোশ্যাল মিডিয়ার জন্য কি মোহনবাগান বা ইস্টবেঙ্গলের এই যে আপনাদের যেমন হয়েছে মেইনার্স, পূর্ব বর্ধমান মেরিনার্স, ইস্টবেঙ্গল হয়েছে অল্ট্রাস, এইগুলো তো আমরা ছোটবেলায় ছিল না। এগুলো কি সোশ্যাল মিডিয়ার জন্যই কি এগুলো হয়েছে? অবশ্যই এগুলো সোশ্যাল মিডিয়ার, কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট যে আমাদের সমর্থকদের একটা প্ল্যাটফর্ম দিয়েছে। হ্যাঁ, আগে আমরা পাড়ায় মোহনবাগানে খেলা থাকলে বা আপনার ইস্টবেঙ্গলে খেলা থাকলে তারা সব আমরা পতাকা টাঙাতাম। তখন ওই ছিল না, মানে ওই আলাদা আলাদা সংগঠন ছিল না, আলাদা আলাদা এই ধরনের ফ্যান সংগঠন। হ্যাঁ, এই যেগুলো হয়েছে এগুলো সমর্থকদের আরও একটু সুসংগত করছে। আপনারা তো মাঠে দীর্ঘদিন ধরে যাচ্ছেন, মহিলা ফুটবল ক্রিকেটে তো অনেক মহিলা ফ্যান আছেই, ফুটবল মাঠে মহিলা একটু কম থাকতো না, এখন কি বাড়ছে? হ্যাঁ, বাড়ছে, খুব উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। কম বয়সী ছেলে মেয়ে বেশ উল্লেখযোগ্য পরিমাণে তারা মাঠে হাজির থাকছে। আচ্ছা, এমন কি হয় যে মোহনবাগান বা ইস্টবেঙ্গল আলাদা সমর্থক হতে পারে, কিন্তু খেলার শেষে তারা ধরুন ট্রেনে করে গেছে, আবার একসঙ্গে ফিরে এলো, নাকি তাদের মধ্যে একটু থেকে যায়? এই ধরুন এই রেসারেসিটা থাকবে, এটা একটা মধুর রেসারেসি। এই রেসারেসিটাই হচ্ছে কলকাতা ফুটবলের ইউএসপি বা ভারতীয় ফুটবলের মানে ইউএসপি। কিন্তু খেলার মাঠ থেকে যখন ধরো বর্ধমান থেকে অনেকেই গেছে কলকাতায়, ট্রেনে করে গেছে, অনেকে গাড়ি করেও যেতে পারে এখন, কিন্তু যারা ট্রেনে করে যায়, আমাদের সময় তো আমরা ট্রেনেই যেতাম, এরকম জাতীয় সড়ক হয়নি, ফিরবার সময় কিন্তু আমরা সব এক হয়ে যেতাম। সেই ট্র্যাডিশনটা কি এখনো রয়েছে? সেই ট্র্যাডিশনটা আছে, মোরাললেস আছে। এবার কিছু বিক্ষিপ্ত ঘটনা এদিক ওদিক দুপক্ষ থেকেই অনেক সময় সেটা হয়, কিন্তু আমরা যেটা দেখেছি, যেটা উই ওয়ান জাস্টিস যখন হলো কলকাতায়, কেন সব জায়গায়, বর্ধমানেও হয়েছে, আমরা করেছি। হ্যাঁ, আমরা ইস্টবেঙ্গলের সমর্থকরা বর্ধমানেই করেছি। মোহনবাগান ইস্টবেঙ্গল মিলিয়ে একাকার হয়ে গেছিল। হ্যাঁ, এইটা কি একটা ভালো লক্ষণ ছিল? অবশ্যই ভালো লক্ষণ ছিল। এবং কলকাতা থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার জন্য 3টে ক্লাব এমনকি মোহামেডান মিলে একসঙ্গে প্রতিবাদ করেছিল। আমরা বর্ধমানের রাস্তায় ছিলাম সেদিন একসঙ্গে, আমরা একসঙ্গে। হ্যাঁ, এবং তাতে সোশ্যাল মিডিয়া কভারেজও দিয়েছিল, সংবাদপত্র ফার্স্ট পেজে। সোশ্যাল মিডিয়া সাংবাদিকরা এখন কি কভারেজ দেবে? আপনারা তো সবাই সাংবাদিক, আপনারা নিজেরাই তো সোশ্যাল মিডিয়ায় স্ট্রং কত মানে বিশ্লেষণ করেন, খবর দেন, ছবি দেন। হ্যাঁ, সেটা তো বটে। এটা তো ফুটবলের পক্ষে অনেকটা ভালো হচ্ছে। হ্যাঁ, ভালো তো অবশ্যই হচ্ছে। ফুটবলটাকে তো বাঁচাতে হবে প্রথম।
ভারতীয় ফুটবলটাকে স্টেডিয়ামে তো সবাই যেতে পারবে না। হ্যাঁ, ভারতীয় ফুটবলটাকে বাঁচাতে হবে। ভারতীয় মোবাইলের মাধ্যমে যদি অবশ্যই সেদিন স্টেডিয়ামে আমরা যেদিন সিল জিতেছি, সেদিন স্টেডিয়ামে প্রায় 60,000 দর্শক উপস্থিত ছিল। যদিও সেদিন ক্রিকেটের সবচাইতে বড় ম্যাচ এখানে ছিল ভারত আর পাকিস্তানের। এটা একটা সিগনিফিক্যান্ট, এটা সারা ভারতবর্ষ এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে দেখো এখনও ফুটবলে কলকাতায় কত দর্শক আছে। এই যে ফুটবল নিয়ে এত উন্মাদনা, আগে আমরা রেডিওতে খেলা দেখতাম, মানে খেলা দেখার সুযোগ ছিল না, শুনতাম অজয় বসু, পুষ্পেন সরকার, তখন যে একটা উন্মাদনা ছিল আর এখন যে উন্মাদনা, কি তফাৎ হয়েছে। তখনকার যে উন্মাদনাটা সেটা আমিও দেখেছি। 70-এর দশকে আমি তখন বয়সে ছোট ছিলাম, কিন্তু যে পরিমাণ উন্মাদনা ছিল তখন তো ইডেন গার্ডেন্সে অনেক বড় ম্যাচ হতো। হ্যাঁ, তো মজিদের খেলা, আমরা খেলা তো যে পরিমাণ উন্মাদনা ছিল সেটা কল্পনারও অতীত ছিল। মানে এখনকার জেনারেশন সেটা কল্পনাও করতে পারবে না। যখন মাঠে আমি দেখি যে 2000-3000 মাত্র দর্শক খেলা দেখছে, সেটা দেখে খারাপই লাগে, যারা আমরা অন্তত ফুটবলটাকে ভালোবাসি। না, একসময় তো অনলাইনে টিকিটের ব্যবস্থা ছিল না, অনেক মোহনবাগানের খেলা তার আগের দিন রাত থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট, এখন তো অনলাইন হয়ে গেছে। তা সেই উন্মাদনা মনে হয় কমেছে। অবশ্যই কমেছে, কিন্তু আবার সোশ্যাল মিডিয়ার জন্য, আবার সোশ্যাল মিডিয়া কল্যাণে কিছুটা রিকভারি আবার কিছু জায়গায় হয়েছে তো বটে, সেটা তো কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে অবশ্যই হয়েছে। এবার আমি বলি যে বর্ধমানের ফুটবল নিয়ে আপনার দেখা, বর্ধমানে যারা ফুটবল ছিল, 2-1 ভালো প্লেয়ার যার খেলা আপনার ভালো লাগতো, 2-1 নাম যদি বলতে, কার কথা বলবেন? তো বর্ধমানে আমরা দেখেছি, তখন তো রানীর মাঠে তখনও স্টেডিয়ামের ইয়েটা হয়নি, গ্যালারিগুলো হয়নি তখন। আমরা তখন কল্যাণ স্মৃতি সংঘ, তারপরে আপনার ইসলামাবাদ অ্যাথলেটিক ক্লাব, হ্যাঁ, এদের মধ্যে খেলা প্রায় সেই মোহনবাগান ইস্টবেঙ্গলের রেসারেসি ছিল। প্রচুর দর্শক মাঠে যেতেন। হ্যাঁ, প্রচুর দর্শক। হ্যাঁ, তা আমার এখনও খুব ভালো করে মনে পড়ে যাদের খেলা, তাদের মধ্যে হচ্ছে যে অমর্ত্য ঘোষ, যিনি চঞ্চলদা, আমাদের নীলাম হোটেলের শ্যামলদা, গোলকিপার ছিল কল্যাণ স্মৃতির সঙ্গে রঞ্জিতদা বলে একজন। হ্যাঁ, আর বর্ধমানে তো 2জন আইকনিক প্লেয়ার ছিল, যেমন কল্যাণ স্মৃতির সঙ্গে খেলতেন দেবাশিস কোনার, দাবাদা, তার পরবর্তীকালে সন্দীপ নন্দী। তো অনেকের খেলাই মনে পড়ছে। বাবুদা রিসেন্টলি চলে গেলেন, সেটা এত দুর্ভাগ্যের খবর। হ্যাঁ, বাবুদার খেলাও আমরা প্রচুর দেখেছি, খেলেওছি সঙ্গে, এবং খুবই ভদ্র ছেলে। আর এইরকম জেন্টেলম্যান আমি খুব একটা দেখি। ও অসীম মেমোরিয়াল খেলেছে ইসলামাবাদে। হ্যাঁ, বাবুদার মতো ওই রকম, এবং বাবুদার সঙ্গে আমার নিয়মিত বাজারে দেখা হতো, নতুনগঞ্জ বাজারে। ভালো প্লেয়ার ছিল, একটু কম বয়সেই। হ্যাঁ, বাবুদা যে এত তাড়াতাড়ি চলে যাবে, এটা এত দুর্ভাগ্যের, মানে এটা মনটাকে খুবই খারাপ করে দেয়। আচ্ছা, আগামী দিনে আপনাদের এই পূর্ব বর্ধমান মেইনার্সের, এটাই আপনার কাছে শেষ প্রশ্ন, আগামী দিনে আপনাদের পূর্ব বর্ধমান মেইনার্সের লক্ষ্য কি আছে? বর্ধমানে ফুটবলের উন্নতির জন্য কিছু লক্ষ্য আছে? পূর্ব বর্ধমান মেরিনার্স ধরুন 2018 সালে এটা এই সংগঠনটি তৈরি করে, সেটা আমাদের কাছে খুব শিক্ষণীয়। আমরা তো পরে এসেছি, অনেক ছোট বয়সের নবীন যারা, সেই প্রজন্মটা কিন্তু তৈরি করেছিল এই সংগঠনটাকে। তো তারা সুন্দরভাবে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার একটা প্রেক্ষিত আছে, মোহনবাগান সমর্থকদের সুসংগত করা, সেটা তো একটা প্রাথমিক ব্যাপার, সেটা তো বটে। ফুটবলের জন্যে মাঠে টেনে নিয়ে যাওয়া মানুষদের, হ্যাঁ, সেটা কিন্তু একটা সামাজিক দৃষ্টিকোণ নিয়েও এরা কাজ করে। এটা হয়তো আপনার কাজ করে, কোভিডের সময় ছাড়া ইয়াস বা আমফানের সময় যেভাবে এই বাচ্চা ছেলেরা নিজেরা ত্রাণ নিয়ে ওই মেদিনীপুরে পৌঁছে গিয়ে করেছেন, আর প্রত্যেক বছর যেভাবে ওরা রক্তদান শিবিরের আয়োজন করছে, এবং সেখানে সিগনিফিক্যান্ট নাম্বার তারা রক্তদান করছে, সেটা একটা সামাজিক দৃষ্টিকোণ। এছাড়াও আমরা ফুটবলকে আরও জনপ্রিয় করার জন্যে, মোহনবাগানকে সুসংগত করার পাশাপাশি বর্ধমানের ফুটবলকে এখনো সেইভাবে হয়তো আমরা এখনো ক্লাব হিসাবে আত্মপ্রকাশ করি। আগামী দিনে সেই না, সেটা আমরা করেছি, সেটা আমরা ভাতারে গিয়ে একটা ক্লাবের আমরা সন্ধান পাই, সেখানে তাদের একটু দরকার ছিল। আমরা মোহনবাগান দিবসে তাদের সম্পূর্ণ স্পোর্টস কিটস, আমরা বলতে চাইছিলাম, সম্পূর্ণ স্পোর্টস কিটস, জার্সি, প্যান্ট, হোর্স, বুট, বল,
সমস্ত তাদের গোটা দলকে আমরা দিয়ে এসেছি। মানে এই জিনিসগুলো আগামী দিনে আরও একটু বাড়াবার ইচ্ছা আছে? অবশ্যই আছে, এটা আমরা নিয়মিত করে থাকি। এটা আমরা যে কোনো দুস্থ প্লেয়ার এবং কারো কিছু অপারেশন বা ক্ষেত্রে প্রয়োজন হলে। আচ্ছা, আর একটা কথা আপনাকে, যদিও বলেছিলাম শেষ প্রশ্ন, কিন্তু একটা শেষ প্রশ্ন করতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেক সুস্থ আলোচনা হয়, আমরা দেখেছি, হ্যাঁ, কিন্তু সুস্থ আলোচনা হতে হতে এমন কিছু কয়েকজন সংখ্যায় আলটপকা মন্তব্য করে দেয়, যেটা আমাদের হৃদ্যতা, যে আমরা তো সবাই একই বাড়িতে দেখা যাবে, অবশ্যই বাড়ির লোক ইস্টবেঙ্গল সাপোর্টার, বৌমা এসছে মোহনবাগান সাপোর্টার, হ্যাঁ, উল্টোটাও হয়, হয়তো মোহনবাগান সাপোর্টার তাদের বাড়িতে ইস্টবেঙ্গল সাপোর্টার জামাই। আমরা তো সবাই এক হয়ে গেছি, কিন্তু এইখানে কিছু কিছু আলটপকা মন্তব্য এমন করে দেয়, সেখানে কি আপনাদের যে সোশ্যাল মিডিয়া উইংস আছে সেখান থেকে তাদের প্রতিবাদ হয়? না, এইরকম আলটপকা মন্তব্য করার জন্য আমরা কখনো এটাকে উৎসাহ দিই না। এই মধুর খুনসুটিটা কিন্তু সেটা দীর্ঘদিন, হ্যাঁ, এটা কিন্তু থাকবে। আলটপকা মন্তব্য আপনাদের দিক থেকে, মানে আপনাদের যে সোশ্যাল মিডিয়া তার থেকে প্রতিবাদ হয়? আলটপকা মন্তব্য আমাদের কখনো এই করাতে উৎসাহ অন্তত দেওয়া হয় না, যে যদি সংখ্যা তারা কম, হ্যাঁ, সংখ্যায় খুবই কম। ফুটবল প্রেমী নয়, আমি মনে করি তারা প্রকৃত ফুটবল প্রেমী নয়। সেটা তো নয়। এবার ওই খুনসুটিটা সবসময় থাকলেও থাকবে, কিন্তু বিভেদ সৃষ্টি করাটা না, সেটা কখনোই নয়, সেটা কখনোই নয়। মূল লক্ষ্য কি? ভারতীয় ফুটবল বা কলকাতা ফুটবলকে বাঁচাতে হবে, কলকাতার যে ফুটবলের নাম সুনাম, সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। ধন্যবাদ। আমরা খুব একটা প্রাণবন্ত আলোচনার মধ্যে ছিলাম, আমরা থাকতে পেরেছি কারণ আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি পূর্ব বর্ধমান মেরিসের সহসভাপতি পার্থ সারথী ভট্টাচার্যকে। আপনার ধন্যবাদ জানাই এত সুন্দর আলোচনা করার জন্য। নমস্কার।